আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রেদওয়ানুর রহমান। I've completed my HSC from Dhaka City College and আমি বর্তমানে বিইউপিতে বিবিএ করছি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং বিইউপিতে আমার মেরিট ছিল 186। তো আমার ফ্রেন্ড সামিন তাজওয়ার এবং আমি মিলে বিউপি এফবিএস এর ম্যাথ এর উপর একটি কোর্স নিয়ে আসছি সো দ্যাট যারা ম্যাথকে অনেক বেশি ভয় পায় বা দেখা যায় তোমার কিছু কিছু মানুষ আছে, লেটস সে কমার্স স্ট্রিমের কিছু মানুষ আছে বা আর্টস স্ট্রিমের কিছু মানুষ আছে, ইনফ্যাক্ট সামটাইমস কিছু সায়েন্সেরও মানুষ আছে যারা এই ম্যাথ নিয়ে একটু প্যানিকে থাকে। সো আমরা চাই তারা জানি তাদের এই প্যানিকটাকে দূর করতে, তারা জানি এফিশিয়েন্টলি ম্যাথগুলো করতে পারে। এর জন্যই আমাদের কোর্সটি নামানো। তো আমাদের কোর্সটি কেমন হবে তা সম্পর্কে তোমাদেরকে একটি আইডিয়া দিতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 4টি ডেমো ক্লাসেস। যেই 4টি ডেমো ক্লাসেস তোমরা করে আমাদের টিচিং মেথড অ্যান্ড স্টাইল সম্পর্কে তোমরা একটি ধারণা পাবে এবং after seeing these 4 classes you can decide whether if you wanna join us or not. So with that being said, here goes our first demo class. Hello everyone. So at first we have a problem regarding age. So age চ্যাপ্টারটা থেকে কম্পিটিটিভ এক্সামসগুলোতে ভালো কোশ্চেন আসে। সো ফার্স্টে আমরা দেখতেছি the question says that currently the ratio of Saqib and Raqib's age is 6:7 respectively. 5 year hence the ratio will be 7:8. How old is Saqib? ঠিক আছে। The question is pretty easy and you might think that why am I solving this math instead of solving something more difficult, right? But the thing is এই কোশ্চেনটা ইজি হলেও আমাদের অ্যাপ্রোচটা নট ইজি। আমরা এই পার্টিকুলার কোশ্চেনটা তিনভাবে চাইলে সলভ করতে পারি অ্যান্ড দোজ উড বি ফার্স্টলি, এই কোশ্চেনটা দেখলে আমাদের জেনারেলি মাথায় যে সবার প্রথমে চিন্তাটা আসে আমরা এটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি, এই চিন্তাটা আমাদের মাথায় সবচেয়ে বেশি আসে, সর্বপ্রথম আসে। তারপরে আমরা চাইলে এই কোশ্চেনটা অপশন টেস্টিং দিয়েও সলভ করতে পারি অ্যান্ড থার্ডলি এই কোশ্চেনটা আমরা রেশিও মেথড ফলো করে খুব ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে। সো এখন তিনটা মেথডে কিন্তু তিন ধরনের টাইম লাগে। আমরা যদি ম্যাথের নলেজ খুব বেশি না হয় তখন আমরা জেনারেলি চিন্তা করি যে বর্তমানে সাকিবের এজ যদি এস হয় অ্যান্ড রাকিবের এজ যদি আর হয় তাহলে এটার রেশিও দেওয়া আছে 6:7। এখান থেকে আমাকে চাইছে সাকিবের এজ। ঠিক আছে। সো আমি রাকিবকে কী লিখতে পারি, রাকিবকে সাকিবের এজ, ওকে, সাকিব টু রাকিব। আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 7s ইজ ইকুয়ালস টু 6r এবং এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করি তাহলে হবে 7s ডিভাইডেড বাই 6। ঠিক আছে। সো এখন আমরা যদি ইকুয়েশনটা ফর্ম করি s প্লাস 5 বছর পরে ডিভাইডেড বাই r প্লাস 5 is equals to 7:8. সো আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি 8s প্লাস 40 is equals to কি হয় 7r প্লাস 35। এই ইকুয়েশনটা আমাদের আসে। তো এটা যদি আমি অনওয়ার্ড সলভ করি এখানে আর এর ভ্যালু আমরা পাই হচ্ছে এটা, আর এর ভ্যালু 7 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 7×7 = 49s ডিভাইডেড বাই 6 আর এই 35 যদি এখানে আসে তাহলে হয় 8s প্লাস 5 বিকজ 40 - 35। ঠিক আছে। এইখান থেকে আমি যদি 6 এখানে গুণ করি তাহলে কি হয় 7 × 8 = 48 যদি এই পাশে পাঠাই তাহলে কি হয়
49s মাইনাস 48s, তাহলে অনলি s থাকে, অ্যান্ড এই 6-এর কারণে এখানে 30 থাকে। দ্যাটস হাউ উই সলভ গেট আওয়ার অ্যান্সার উইথ ইকুয়েশন মেথড। ওকে, ঠিক আছে, ইকুয়েশন মেথডে আমরা এভাবে সলভ করলাম, কিন্তু আমাদের ভালোই একটা সময় চলে গেছে। আমাদের প্রায়, আমি তো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করেছি, বাট তোমরা যদি নিজেরা করো এটা করতে প্রায় 1.5 মিনিট লাগবে। অ্যান্ড শুড দিস ম্যাথ টেক দিস লং? নো, ইন আ কম্পিটিটিভ এক্সাম তোমাদেরকে আরও অনেক ফাস্ট ওয়েতে ম্যাথসগুলো সলভ করতে হবে। সো তোমরা যদি সেকেন্ডে অপশন টেস্টিং করো, অপশন টেস্টিংয়ে দেখো এখানে সাকিব টু রাকিবের এজের রেশিও দেওয়া আছে 60:7। সো সাকিবের এজ যদি 6 হয় তাহলে এইটার এজকেও তোমার 6 দ্বারা মাল্টিপল, 6-এর মাল্টিপল হইতে হবে। তো 36-এর মাল্টিপল, এটা একটা পসিবল অ্যান্সার। 32 6-এর মাল্টিপল না, এটা হইতে পারবে না অ্যান্সার। এটাও 6-এর পসিবল একটা মাল্টিপল, অ্যান্ড এটাও পসিবল মাল্টিপল, বাট এখানে দুইবারই 36 আছে, এটা হচ্ছে একটু টাইপিং এরর। এই অপশানটা আমরা এলিমিনেট করে দিতে পারি। এখানে ডিফারেন্ট কিছু থাকবে, লেটস এখানে 37 থাকতে পারতো, অথবা এখানে যদি 42 থাকতো তখন কিন্তু আমাদেরকে 3টে টেস্ট করতে হইতো। অপশন টেস্টিং আমরা যেটা করি, আমরা হচ্ছে ফার্স্টে এলিমিনেট করে ফেললাম। এখন আমার কাছে আছে জাস্ট 2টা অপশন, ডি তো টাইপিং এরর। সো এই 2টা তোমার, এখন যদি সাকিবের এজ 30 হয় তাহলে রাকিবের এজ কত হবে? দেখো, সাকিবের এজকে আমরা 6 দিয়েছিলাম, এটা ইন রিয়ালিটি 30, তাহলে 7 কত হবে? এখানে আমরা 5 টাইমস গুণ করেছি, এখানেও 5 টাইমস গুণ করলে 35। এটার সাথে যদি 5 বছর করে গুণ করি তাহলে 5 বছর পরে তাদের রেশিও পাবো, তাদের কত হয়? 35 ডিভাইডেড বাই 40। এখন এটা যদি আমি ছোট করি তাহলে কি হবে? 7:8। এখন 7:8 জাস্টিফাই ঘটতেছে, তাহলে অপশন টেস্টিংয়েও আমরা এটা সলভ করতে পারি। তবে অপশন টেস্টিংয়ে কি এটা সর্বসেরা মেথড? জীবনেও না, এর থেকেও এফিশিয়েন্ট ওয়েতে সলভ করা যায়। অপশন টেস্টিং আমরা কখন ইউজ করব? অপশন টেস্টিং আমরা তখন ইউজ করব যখন আমাদের মাথায় কোনো অ্যাপ্রোচ, আমাদের মাথায় আসবে না কোনো অ্যাপ্রোচ কীভাবে করব, মাথায় বুঝবো না। আমরা ম্যাথটা পারবো, বাট কোনো অ্যাপ্রোচ আমাদের মাথায় আসতেছে না, বা আমার ফর্মুলা ভুলে যাই, তখন আমরা অপশন টেস্টিং দিয়ে করি। অপশন টেস্টিং আমাদের ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করা হয়। সো এর জন্য এটা অনেক সময় সাপেক্ষ। সো আমরা একদমই বিপদে না পড়লে এটা অ্যাভয়েড করব। বাট কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে যখন এফিশিয়েন্ট ওয়ে থাকে না, তখন আমরা অপশন টেস্টিংয়েই দেখা যায় সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে পারি। সো আমি তোমাদেরকে এখন একটা নিউ মেথড বা ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিব, মোস্টলি মেথড একটা। সো এই মেথডটাকে বলা হয় রেশিও মেথড। সো এই রেশিও মেথডে আমরা এই ম্যাথটা উইদিন 20 সেকেন্ডস সলভ করতে পারবো। কিভাবে? চলো দেখি। সো আমি যদি দেখি সাকিব ইস টু রাকিব, তাদের বর্তমানের যে এজের রেশিও আছে সেটা হচ্ছে 6:7, অ্যান্ড তাদের 5 বছর পরের এটা হচ্ছে কি অ্যাট প্রেজেন্ট, অ্যান্ড আফটার 5 ইয়ার্স তাদের রেশিওটা কত হবে? 7:8। সো তুমি এখানে বলো ইন টার্মস অফ রেশিও 6 থেকে 7 কতটুকু বেড়েছে? রেশিও অনুযায়ী বেড়েছে হচ্ছে 1, বাট ইন রিয়ালিটি বাড়ছে কত? 5 বছর, তাই না? 5 বছরে তার রেশিওতে বাড়ছে 1 বছর, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অ্যাবসলিউট ভ্যালুতে বাড়ছে 5 বছর। ঠিক আছে, তাহলে এই 1 হচ্ছে 5কে রিপ্রেজেন্ট করে। তা আমরা কী দিয়ে গুণ দিয়েছি? 5 দিয়ে গুণ দিয়েছি। তো এখন আমার চাইছে সাকিবের বর্তমান এজ, এটা হচ্ছে প্রেজেন্ট এজ, এটা হচ্ছে 5 বছর পরের এজ। সো প্রেজেন্ট এজে সাকিবের রেশিও হচ্ছে 6, তাহলে 6কেও যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 30। শুধু এতটুকু করলে আমাদের খুব ইজিলি আন্ডার 20 সেকেন্ডস ম্যাথসটা সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি এফিশিয়েন্ট মেথড ফর সলভিং দিস টাইপ অফ ম্যাথস অর এনি ম্যাথস রিলেটেড টু এজ। ওকে, সো নেক্সটে আমরা আরেকটি কোশ্চেন দেখব, এটিও এজ রিলেটেড একটি কোশ্চেন। কোশ্চেনে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট দ্য রেশিও অফ ফাদার্স অ্যান্ড সন্স এজ ইজ। আচ্ছা, সো আমি যদি এখানে ফাদার ইজ টু সন দেই, তাদের প্রেজেন্ট এজ হচ্ছে 4:1, এবং বলতেছে 4 years ago দ্য রেশিও ওয়াজ, ওকে, সো এটা যদি আমি 4 years বিফোর দেই তাহলে এটা হচ্ছে 8:1 ছিল। এখন ফাইন্ড দি প্রেজেন্ট এজ অফ দি সান। আচ্ছা, তো এখন আমরা কি দেখতেছি এখানে? রেশিও এর ডিফারেন্স হচ্ছে কত? 4x বা 4, এই 4 কাকে রিপ্রেজেন্ট করতেছে? 4কে, তাই না? সো সেই হিসাবে সানের
বর্তমান এজ কত, ফাইন্ড দি প্রেজেন্ট এজ অফ সান। তো এটা হচ্ছে সানের প্রেজেন্ট এজ, তাহলে সানের এজ কি 1 হবে? 1 তো আমার কোশ্চেনেই নাই, সো এটা এভাবে হবে না, এটা রেশিও মেথডে এভাবে আমরা করতে পারবো না। একটা জিনিস তোমরা মনে রাখবা, রেশিও মেথডে তুমি যদি একটা ম্যাথ সলভ করতে চাও, আমি যদি প্রিভিয়াসটাতে যাই, আচ্ছা এটা মুছে ফেলেছি, আচ্ছা আমি যদি প্রিভিয়াসটাতে যেতাম তখন আমার কিন্তু রেশিও এর যে গ্যাপ ছিল, দেখো 7:8, দেখো এইখান থেকে এখানের গ্যাপ হচ্ছে 1, এখান থেকে এখানের গ্যাপ হচ্ছে 1, তবে এখান থেকে এখানের গ্যাপ হচ্ছে 3 এবং এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 7। ডাজ ইট ম্যাচ? এখানে ম্যাচ করতেছে না, এখানে ম্যাচ করতেছে। সো যখন ম্যাচ করবে তখনই আমি রেশিও মেথড ইউজ করতে পারবো, যখন করবে না তখন আমি করতে পারবো না, আমাকে ম্যাচ করায় নিতে হবে। এখন আমি তাহলে কি এটা আমি লং মেথডেই করবো ইকুয়েশন দিয়ে? না, আমি ইকুয়েশন দিয়ে এটা ম্যাথ করব না, আমি রেশিও মেথডে এটাকে ম্যাচ করাতে পারবো। কিভাবে? আমি যদি রেশিওগুলো আবার তুলি 4:1 এবং 8:1, তো দেখো এখানে 3-এর ডিফারেন্স অ্যান্ড এখানে 7-এর ডিফারেন্স। সো আমি কি করব, এইটাকে 7 দিয়ে গুণ দিব এবং এটাকে 3 দিয়ে গুণ দিব, যার ফলে আমার একটি নতুন রেশিও আসবে। নতুন রেশিওটা কি আসবে? দেখো তুমি 7 দিয়ে 4কে গুণ করলে 4×7 = 28, এবং এটা হচ্ছে প্রেজেন্ট এজের নতুন রেশিও, আর এখানে 7 এবং এটা হবে 24:3। তো এখন দেখো তুমি ডিফারেন্স হচ্ছে 21। এখন কিন্তু ম্যাচ করতেছে, এখন আমি রেশিও মেথডে এটা করতে পারবো, ঠিক আছে? সো আমি যে মেথডটা এখন ফলো করতেছি, দিস ইজ কল্ড ম্যাচিং রেশিও মেথড, ঠিক আছে? এইগুলোর নাম আসলে কি জেনে কোনো লাভ নাই, আমি জাস্ট তোমাকে বলতেছি যে সো দ্যাট ইউ ক্যান রেফার। হ্যাঁ, তো এখন দেখো এটার মাঝখানে গ্যাপ কত? 4-এর। সো 4 ইন রেশিও, ইন টার্মস অফ রেশিও কী রিপ্রেজেন্ট করতেছে? 4 ইন টার্মস অফ রেশিও 4 বছর, ইন রিয়ালিটি 4 বছরকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো এখন সানের এজ কত বর্তমানে? সানের এজ কত? এটা কি? না, কখনোই না। এখন বর্তমানে সানের এজ হচ্ছে এটা আমাদের নিউ রেশিওটা, কজ এটা তো আমাদের রেশিও ম্যাচ করে নেই, তাহলে আমরা রেশিও মেথডকে কীভাবে করব? সো যেখানে রেশিও ম্যাচ করছে এই নিউ রেশিওটা, সেই রেশিও, তো তাহলে যদি 4-এর ভ্যালু 4 হয় তাহলে 7-এর ভ্যালু 7, কজ আমরা এখানে 1 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? সো সানের প্রেজেন্ট এজ কত হবে? সানের প্রেজেন্ট এজ হবে 7। এই ম্যাথটা আমরা ইকুয়েশনে করলে আমাদের অনেক সময় লাগতো, আমি তোমাদেরকে যদি ছোট্ট করে একটু তাড়াতাড়ি ইকুয়েশনে ম্যাথটা সলভ করে দেই, তাহলে দেখো জিনিসটা এরকম হতো। আমি যদি ফাদারের এজকে এফ ধরতাম, ফার্স্টে বলছে ফাদার টু সান ইজ ইকুয়ালস টু 4:1, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 4s, রাইট? এটা পাচ্ছি। এখন বলা হয়েছে 4 বছর আগে, তার মানে ফাদারের এজ থেকে 4 মাইনাস করো এবং সানের এজ থেকে 4 মাইনাস করো, তাহলে কি আসবে? 8:1 আসবে। তো আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে f - 4 ইজ ইকুয়ালস টু 8s - 32, অ্যান্ড এখানে f এর ভ্যালু আমরা এখানে 4s পাইছি, তাহলে f এর ভ্যালু যদি আমি 4s এ ইমপ্লিমেন্ট করি তাহলে কি হয়? 4s এখানে চলে যাবে, তাহলে কি হবে? 8s - 4s হবে, এবং 32 এখানে আসবে, পজিটিভ হবে, পজিটিভ 32 থেকে -4 করলে 28 আসে। এই লাইনটা একটু মনে রেখো, ঠিক আছে? সো এখান থেকে আমার দরকার কি? সানের এজ, তাহলে এখান থেকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সানের এজ আসবে, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 7। আমরা অ্যান্সার পেয়েছি, কিন্তু আমাদের অনেক কিছু করা লাগছে, অ্যান্ড রেশিও মেথড, ম্যাচিং রেশিও মেথডে আমাদেরকে ম্যাচ করা লাগছে। সো সেটা তোমরা প্র্যাকটিস করলে একটু কম সময় লাগবে, বাট এইটা আরেকটা মেথড করতে পারি আমরা, যেহেতু এখানে আমাদের রেশিওগুলো ম্যাচ করে না, তো আমরা এখানে ক্রস মেথডে এই ম্যাথটা সলভ করতে পারি, ঠিক আছে? ক্রস মেথড কি? ক্রস মেথডে যদি আমি এই ম্যাথটা সলভ করতে চাই, লেটস সে ফাদার টু সান বর্তমানে প্রেজেন্টে দেওয়া আছে হচ্ছে 4:1 এবং 4 বছর আগে তাদের রেশিও ছিল হচ্ছে এত, ঠিক আছে? তো এখানে ডিফারেন্স কত? 4 বছরের। সো বাবা 4 বছর আগের এজ হলে ছেলেরও এজ 4 বছর কমবে, তাই না? দুজনেরই 4 বছর কমবে। সো এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, দেখো ক্রস মাল্টিপ্লাই করলে 1 × 4 কত হয়? 4, এবং 8 × 1 কত হয়? 8, তাহলে 8 আর 4-এর ডিফারেন্স কত? 4। সো এটাকে তুমি ইউনিটে নিতে পারো, ঠিক আছে? এটাকে অলওয়েজ যেটা প্রেজেন্ট এজ আছে, এটা তো 4 বছর আগেরটা, 4 years বিফোর। সো তুমি প্রেজেন্ট এজটাকে একটু ইউনিটে রেখো, যে কোনো ইউনিটে না রাখলেও খুব বেশি সমস্যা নেই, জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সো এখানে 4x আর এখানে 8x, তো এটার পজিটিভ ডিফারেন্সটা কত? মনে রাখবা ডিফারেন্সটা অলওয়েজ অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে হয়। জিনিসটা এরকম না যে 4 - 8 বা 8 - 4, এরকম কোনো না, এখানে জাস্ট ব্যাপ্তি। সো অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে হবে, হ্যাঁ জিনিসটা।
তো 4 আর 8 এর ডিফারেন্সটা কত? 4x। 4x আর 8x এর ডিফারেন্স 4x। এখন দেখো এইখানে কত, এখানে আবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করব। 4 8 32 এবং 4 1 4, 32 আর 4 এর ডিফারেন্স কত? 28। ঠিক আছে, তো এখান থেকে আমার এক্স বের করতে হবে। কেন এক্স বের করতে হবে? কজ আমাদের চাইছে সনের প্রেজেন্ট এজ, সনের প্রেজেন্ট এজ হচ্ছে 1x, তো 1x মানে তো এক্সই, রাইট? সো এক্স ইজ ইকুয়ালস টু 7। তো দেখো এইটা সবচেয়ে এফিশিয়েন্ট অ্যান্ড ফাইনেস্ট ওয়েতে আমরা ম্যাথটা সলভ করতে পারছি। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে আর্জ করব, সিন্স এটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও, তোমরা এই ভিডিওটাকে পজ করো, পজ করে ফার্স্টে নিজে ট্রাই করো, নিজে ট্রাই করে অ্যান্ড দেন না পারলে আমি আছি। ওকে, আই হোপ তোমরা পজ করে ম্যাথটা ট্রাই করছো। এই ম্যাথটা নিশ্চয়ই বাই নাও ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট এই ম্যাথটা হচ্ছে অ্যাভারেজের একটি ম্যাথ, এজ অ্যান্ড অ্যাভারেজ ক্লোজলি রিলেটেড। ঠিক আছে, সো অ্যাভারেজের এই ম্যাথটা বলা হচ্ছে যে দ্য অ্যাভারেজ স্কোর অফ আ স্টুডেন্ট 7 এক্সাম ওয়াজ 67, তার মানে সে 7টা এক্সামে গড়ে 67 করে পেয়েছে। হাউ মাচ মাস্ট হি স্কোর ইন দি নেক্সট এক্সাম সো দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 8। সো এটা যদি আমি ইকুয়েশনে চিন্তা করি, জিনিসটা এরকম হবে, সে 7টা এক্সামে পেয়েছে কত? 67। এটাকে আমি কত, এখানে একটা মার্ক পেলো, যে মার্কের কারণে তার টোটাল কি হলো? তার টোটাল 3 মার্ক অ্যাভারেজ বেড়ে গেছে। তো 67-এর সাথে 3 যোগ করলে কত হয়? 70। তাহলে তার 70 মার্ক হচ্ছে অ্যাভারেজ হয়ে গেল। এইটা এখানে কি 7 লিখবো? না, কখনোই না, এখানে 8 লিখবো, কারণ হচ্ছে সে নেক্সট এক্সাম দেওয়ার পরে তার এক্সামের সংখ্যা 7 থেকে 8 হয়ে গেছে। এইটা হবে হচ্ছে আমাদের জেনারেল অ্যাপ্রোচ। সো জেনারেল অ্যাপ্রোচে যদি আমি এটা করি, এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে। ফর এক্সাম্পল 7 8 56, এখানে 70 ছিল, বাট এখানে যদি আরও কমপ্লিকেটেড কোনো ভ্যালু হতো তখন আমাদের ক্যালকুলেশনে বহুত টাইম যেত। অ্যান্ড এখানে কি, এখানে হচ্ছে 742, লেটস সে এটা 420, এটা 749, সো আমরা এটাকে বলতে পারি 469। তো 469 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এত। এখন আমরা এখান থেকে যদি এক্সের ভ্যালু বের করি, 5560 মাইনাস 469, সরি মাই ব্যাড, 469, এটা আমার অ্যান্সার দেয় হচ্ছে 91। তো এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাপ্রোচ। এটা করতে আমাদের অবশ্যই 1.5 মিনিটের মতো লাগছে। যারা একটু দ্রুত ক্যালকুলেশন করো বা ইকুয়েশনগুলো সলভ করো তাদের হয়তো 1 মিনিট লাগবে, বাট এটাও কিন্তু এফিশিয়েন্ট কোনো, মানে তোমার যদি মাথায় আর কিছু না আসে তখন তুমি চাইলে এইভাবে ম্যাথটা সলভ করতে পারো। বাট আমরা তোমাকে এনকারেজ করবো কি ম্যাথগুলোকে আরও এফিশিয়েন্টলি, আরও ফাস্ট ওয়েতে সলভ করার। ঠিক আছে, সো আমরা তোমাকে একটা নতুন কনসেপ্ট শেখাবো এখানে অ্যাভারেজে, দ্যাট ইজ কল্ড বেস ভ্যালিউ, দ্যাট ইজ কল্ড বেস ভ্যালিউ কনসেপ্ট। হোয়াট ইজ বেস ভ্যালিউ কনসেপ্ট? বেস ভ্যালিউ কনসেপ্ট বেসিক্যালি এটাই, ধরো এখানে ফার্স্ট সেকেন্ড এভাবে করে 7টা সে এক্সাম দিয়েছে এবং প্রত্যেকটা এক্সামে যে 67 করে পেয়েছে। এখন যদি 8 নম্বর এক্সামেও সে 67 স্কোর করে তাহলে তার অ্যাভারেজের মধ্যে কোনো ডিফারেন্স থাকতেছে না। সে প্রত্যেকটা এক্সামে 67 পাইছে, তার অ্যাভারেজও 67। বাট কোশ্চেনে কি এটা হয়েছে? কোশ্চেনে এটা হয় নাই। কোশ্চেনে হয়েছে যে সে 3 মার্ক করে সে 8 এক্সামে এমন একটা স্কোর করছে যার কারণে তার প্রত্যেকটা এক্সামের অ্যাভারেজ 3 করে বেড়ে গেছে। তার মানে হচ্ছে যে সে এমন একটা স্কোর করছে, সে যদি 67 করতো তাহলে তার অ্যাভারেজ 67ই রিমেইন হইতো, তাই না? বাট সে খুব বেশি একটা স্কোর করছে, যার কারণে এভাবে করে প্রত্যেকটা টোটাল 8টা এক্সামে তার 3 করে বাড়ছে, তাই না? তো সে 67 তো করছেই, তার সাথে 8টা এক্সামে 3 করে বাড়াইছে, 8টা এক্সামে 3 করে বাড়াইছে। ইট অ্যাকাউন্টস ফর 91। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে এত কিছু তো তুমি কখনো এক্সামে লিখবা না। এটা হচ্ছে তোমার বেস ভ্যালিউ কনসেপ্টটা আমি তোমাকে খুব অল্প করে কম সময়ের মধ্যে শিখিয়ে দিয়েছি। তাহলে তুমি যদি কনসেপ্টটা না বুঝো তাহলে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখতে পারো। বাট আমাদের অ্যাকচুয়াল সলভিং প্রসিজারটা শুরু হয়েছে এখান থেকে, এই ইয়েলো বর্ডারে যা আছে এখান থেকে আর কি। সো
এটা হচ্ছে আমাদের যখন তোমরা প্র্যাকটিস করতে করতে এই বেস ভ্যালু কনসেপ্ট একটু মাস্টার করে ফেলবা, তখন কিন্তু তোমরা আসলে এই লাস্ট লাইন এক লাইন লিখে করে ফেলতে পারবা কম্পেয়ার টু। সো এটা করতে আসলে দেখা যায় তোমার কোশ্চেন পড়বা অ্যান্ড সলভ করবা, তোমার 15 থেকে 20 সেকেন্ডস লাগবে, এর বেশি সময় লাগবে না। তুমি যদি ইনাফ প্র্যাকটিস করো 15 থেকে 20 সেকেন্ডসের বেশি কখনোই লাগবে না। অন্যদিকে তুমি যদি সাম করো, অ্যাভারেজ করো, মাইনাস ডিডাকশন করো, সব মিলিয়ে কিন্তু তোমার অনেক ভালো একটা সময় চলে যাবে, ঠিক আছে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, তোমরা একটু নিজেরা ট্রাই করো ভিডিওটা পজ করে। ওকে, সো আই হোপ তোমরা ম্যাথটা ট্রাই করছো। সো এই ম্যাথে কী বলেছে দেখো, এই ম্যাথটা যদি আমি জেনারেলি চিন্তা করি, এখানে বলা হয়েছে যে 6 জনের এজ হচ্ছে 6 জনের ওয়েট হচ্ছে কত 50 কেজি, তারপরে বলা হয়েছে যে 2 জনের ওয়েট হচ্ছে 51 কেজি এবং 2 জনের ওয়েট হচ্ছে 55 কেজি, ঠিক আছে। এখন বলতেছে টোটাল তাদের এজের অ্যাভারেজ কত, রাইট, 10 জনের অ্যাভারেজ কত ওয়েটের। সো এটা করার সিম্পল ওয়ে কী হতে পারে, সিম্পল ওয়ে হতে পারে 6 × 50 প্লাস 2 × 51 প্লাস 2 × 55, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। সো এটা যদি আমরা সলভ করি, এখানে হবে 300, এখানে হবে হচ্ছে 102 অ্যান্ড এখানে হবে হচ্ছে 110। সো 512কে 10 দিয়ে ভাগ দিলে 51.2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের এখানে ক্যালকুলেশন ফাস্ট হইতে হবে, তাহলে আমরা এই মেথডটা ইজিলি তাড়াতাড়ি করতে পারবো। স্টিল ইটস টেকিং আ লট অফ স্পেস অ্যান্ড টাইম। সো আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা নিউ কনসেপ্ট ইউজ করতে পারি। দ্যাট কনসেপ্ট ইজ কল্ড জুনিয়র ভ্যালু কনসেপ্ট, জেভিসি, ঠিক আছে। এই ভ্যালুটা কি বলে, এখানে তোমরা যদি আমি কোশ্চেনটা আবার স্টেমটা খাতায় তুলি, সেটা হচ্ছে 6 জন স্টুডেন্টের 50 কেজি, 2 জন স্টুডেন্টের 51 কেজি ওয়েট অ্যান্ড 2 জন স্টুডেন্টের 55 কেজি ওয়েট। তো এখানে তুমি বলো জুনিয়রকে বা সবচেয়ে ছোটোকে 50। এখন তুমি কি জিনিসটা লক্ষ্য করতেছো, দেখো এই 50 কিন্তু এই 51এও আছে। কিভাবে আছে, 51কে তুমি চাইলে 50 + 1 বলতে পারো এবং 55কে তুমি চাইলে 50 + 5 বলতে পারো, রাইট। এই জিনিসটাই আমরা কাজে লাগাবো, এইটাই তোমার ম্যাথটাকে খুব বেশি ইজি করে ফেলবে, তোমার এক্সামে টাইম বাঁচাবে। কিভাবে বাঁচাবে আমি তোমাকে এখনই দেখাচ্ছি। দেখো এইখানেও 50 কেজি আছে, এখানেও 50 কেজি আছে, এখানেও 50 কেজি আছে। যদি টোটাল পুরোটাই 50 কেজি হতো, তাহলে তো অ্যাভারেজও 50 কেজি হতো, তাই না? কিন্তু এখানে কি আছে, কালপ্রিট আছে কিছু। কালপ্রিটরা কারা? কালপ্রিটরা হচ্ছে এই যে এক্সট্রা ভ্যালু, এইগুলোর কারণে আমার অ্যাভারেজটা চেঞ্জ হচ্ছে। তো এইখানে এই এক্সট্রা চেঞ্জের পরিমাণটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে জুনিয়র ভ্যালু কনসেপ্ট অনুযায়ী। সো তুমি দেখো ফার্স্টে আমরা 50 লিখলাম, অ্যাভারেজ তো 50 হবেই, তাছাড়া আমার কিছু ইনক্রিজ হয়েছে। কিভাবে? যেমন এখানে 2 জনের 1 কেজি করে বেশি, তাহলে 2 জনের কত 2 কেজি বেশি, এবং এখানে 2 জনের 5 কেজি করে বেশি, অর্থাৎ 10 কেজি বেশি। অ্যান্ড আমার টোটাল লোক আছে কতজন, 10 জন, রাইট, 10। সো এটা যদি আমরা সলভ করি, 50 12 ডিভাইডেড বাই 10 মানে 1.2, তাহলে 50 + 1.2 মানে 51.2। দেখো আমরা অনেক ইজিলি আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। সো আসলে জুনিয়র ভ্যালু কনসেপ্টে আমাদের এই জিনিসটাও লেখার দরকার নেই। তুমি যখন এটা মাস্টার করে ফেলবা অথবা ইনাফ প্র্যাকটিস করে ফেলবা, তুমি জাস্ট এক্সামে যাবা অ্যান্ড তোমাকে জাস্ট এতটুকু লিখতে হবে, কম্পেয়ার টু আমরা প্রথমে যেটা করছিলাম জেনারেল বা কনভেনশনাল অ্যাপ্রোচ। আমি তোমাদের বারবার এটাই বলবো যে দেখো কনভেনশনাল অ্যাপ্রোচে সবাই ম্যাথ করে, এখন তুমিও যদি সবার মতো এভাবে ম্যাথ করো তাহলে তুমি এগিয়ে থাকবা না। ইফ ইউ ওয়ান্ট টু টেক দি লিড, তোমাকে বাকিদের থেকে ফাস্টার হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে। দ্যাটস হোয়াট I want to say. Okay, so moving to the next question. প্লিজ তোমরা ফার্স্টে নিজেরা ট্রাই করো ভিডিওটা পজ করে। ওকে, তোমরা যদি এই কোশ্চেনটা পেরে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তোমরা শিখতেছো। অ্যান্ড ডু টেল মি তোমরা কীভাবে এই ম্যাথটা সলভ করছো। তো তোমরা হয়তো দেখতেছো, দেখো এখানে 40% এমপ্লয়ি আছে। আমি যদি ধরে নেই এই কোম্পানিতে এমপ্লয়ি হচ্ছে 10টা, তার মধ্যে 40% ওয়ার্কার অ্যান্ড 60% হচ্ছে তোমার এক্সিকিউটিভস, তাই না? অল রিমেনিং হচ্ছে এক্সিকিউটিভ। তো 10 জন যদি এমপ্লয়ি হয়, তার মধ্যে ওয়ার্কার কয়টা, 4টা, এবং এক্সিকিউটিভ কয়টা, 6টা। আচ্ছা, এখানে তুমি 100 ধরতে পারো, তুমি 5 ধরতে পারো, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, ঠিক আছে। সো আমি সবচেয়ে শর্টেস্ট আমরা কোনটা ধরতে পারি, এখানে 5 ধরতে পারি। 5-এর 40% কত, 2, এবং 5-এর রিমেনিং 60% হচ্ছে 3, ঠিক আছে। সো এখন দেখো সে কত টাকা করে আর্ন করতেছে ওয়ার্কারটা,
এত টাকা, এন্ড এক্সিকিউটিভ কত টাকা করে আর্ন করতেছে বলো তো, 420 টাকা। তো তুমি কিন্তু এখানেও চাইলে জুনিয়র ভ্যালিউ কনসেপ্ট এটা ইউজ করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু এই ফর্মুলাটাও ইউজ করতে পারো। তার কারণটা কি বলো? এখানে দেখো একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু আছে। তুমি যদি জেনারেলি এটা করতে চাও, জেনারেলি হচ্ছে এই দুইটাকে যোগ করবা, এটাকে গুণ করবা, প্লাস এটাকে গুণ করবা, তারপরে ডিভাইডেড বাই 5 করবা। এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। এখানে তোমার বারবার ক্যালকুলেশন করা লাগবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি জুনিয়র ভ্যালু কনসেপ্ট করো তাহলে তোমার অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। এখানে 420-তে কিন্তু অলরেডি 390 অ্যাভেলেবল, রাইট? তাই না? আমরা 420-কে কী বলতে পারি? 390 + 30, তা বলতে পারি না? তো যদি এটা 390 হতো তাহলে অ্যাভারেজ 390 মেনটেন হতো। তবে এখানে কি হয়েছে? 390 মেনটেন হয়নি, এখানে 420, এখানে 30 বেড়ে গেছে। সো এটার অ্যাভারেজ তো 390 হবেই, তারপরে এখানে 30 করে বাড়তেছে। কয়জনের জন্য বাড়তেছে? 3 জনের জন্য বাড়তেছে। তাহলে 3 জনের জন্য 30 করে বাড়তেছে, অ্যান্ড টোটাল মানুষ আছে কয়জন? 5 জন। সো এটা দিয়ে এটা যদি কাটি, 6 3 6 18, তাহলে এটার সাথে যদি আমি 18 যোগ করি তাহলে আমার অ্যান্সার আসে 408। সো আমার আসলে সলিউশনটা এতটুকুই ছিল, সলিউশনটা আমার এতটুকুই। তুমি এখানে 3 5 চাইলে মনে মনেও করে নিতে পারো, বাট ইট ইজ ফার মোর এফিশিয়েন্ট দ্যান দি জেনারেল অর কনভেনশনাল মেথড। ওকে, সো নেক্সট উই হ্যাভ work and time, or time and work. টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু ম্যাথ আছে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া তুমি কেন ভাই ফ্র্যান্টিক্যালি পড়াচ্ছ? লাইক তুমি এজ পড়াইছো মাত্র, তারপরে অ্যাভারেজে চলে গেছো, অ্যাভারেজ থেকে আমরা লাস্ট কী পড়লাম, এইটা অ্যাভারেজের আন্ডারে পড়ে, বা ইনকাম এক্সপেন্ডিচারও বলা যায়, ঠিক আছে? ধরলাম অ্যাভারেজ, তারপরে গিয়ে আমি আবার টাইম অ্যান্ড ওয়ার্কে চলে গেছি। কেন? তার কারণটা হচ্ছে আমি এখানে কোনো কিছুই রিগোরাসলি শেষ করতেছি না, কনসেপ্টগুলো আমি ডিপলি আলোচনা করতেছি না। এটা হচ্ছে একটা ডেমো ক্লাস, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা ম্যাথগুলো কীভাবে সলভ করি, ঠিক আছে? তো তুমি এটা দেখে আমাদের কোর্স সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। সো যখন আমাদের কোর্সে তোমরা আসবা তখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে শেখাবো, কীভাবে কোন ফর্মুলাটা ডেরাইভ করছে, কোন জায়গায় কোনটা সবচেয়ে এফিশিয়েন্ট মেথড, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, কন্টিনিউয়াসলি আলোচনা করব, ঠিক আছে? সো এইটা যদি আমরা করি, সিএম ক্যান বিল্ড আ হাউস ইন 12 days, দেখো এটা করার বেসিক্যালি কিছু ওয়ে আছে, তোমরা করো যেভাবে 1/a + 1/b = 1/c, এরকম কিছু মেথডস তোমরা ফলো করো। বাট আমি এই মেথড সত্যি কথা বলতে নিজেও ভালো মতো পারি না। আমি যেই মেথডটা ফলো করি টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য, দ্যাট ইজ এলসিএম মেথড। এলসিএম কি ভাইয়া? এলসিএম হচ্ছে লসাগু, ঠিক আছে? বাংলায় যেটা আমরাকে লসাগু বলি সেটাই। সো এইটা কি করে? এইটা হচ্ছে ম্যাথটাকে অনেক ইজি করে দেয়। তোমাকে মনে রাখতে হবে টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য সবচেয়ে ভালো মেথড হচ্ছে এটা, এলসিএম, ঠিক আছে? আমি এটা দিয়ে আজীবন ম্যাথ করে আসছি, যার কারণে আমি আসলে তোমাদের যে 1/a + 1/b এই মেথডটা আমি ভালো মতো জানি না, হয়তো আমাকে শিখতে হবে, ঠিক আছে? কিন্তু শিখে লাভ কি যদি আমি ম্যাথটাই ফার্স্ট না করতে পারি? সো দেখো এখানে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ফান্ডামেন্টাল একদম কোর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি = টোটাল ওয়ার্ক, বা আমরা যদি একটু শর্ট করে লিখি T into E = W। টাইম ইন্টু এফিসিয়েন্সি = টোটাল ওয়ার্ক। তুমি ধরো তুমি একদিনে ধরো 2টা করে মিষ্টি খেতে পারো, ঠিক আছে? তাহলে তুমি 10 দিনে কয়টা মিষ্টি খাইছো? টোটাল 20টা। তো এই 20টা মিষ্টি হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। বা ধরো তুমি একদিনে 2 তালা বানাতে পারো, তাহলে তুমি 10 দিনে কয় তালা বানাইছো? 20 তালা। সো 20 তালাই হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। এই চ্যাপ্টারে খুব বেশি ফর্মুলা নাই, কিছু কনসেপ্ট আছে অ্যান্ড কিছু শর্টকাটস আছে, কিছু মেথডস আছে, কয়েকটা ফর্মুলা। তুমি এইগুলো মাস্টার করলে তোমার এই চ্যাপ্টার পানি ভাত। কিন্তু আমি দেখি পোলাপান এই চ্যাপ্টারটাতেই অনেক ভয় পায়, স্পিড, টাইম, ডিস্টেন্স এইগুলোকে অনেক ভয় পায়। বাট তোমাকে বুঝতে হবে এই চ্যাপ্টারগুলো খুবই ইজি, জাস্ট তোমাকে ভালো মতো জিনিসগুলোকে কম্প্রিহেন্ড করতে হবে, ঠিক আছে? সো এখানে বলতেছে যে সিয়াম একটা কাজ করে 12 দিনে, ঠিক আছে? এবং আদনান ওই কাজটা করে
15 দিনে তারা একই কাজ করে, মানে কি তারা একটা বিল্ডিং বানায়, ঠিক আছে, সে একটা বিল্ডিং বানাচ্ছে 12 দিনে এবং সে একটা আদনান একটা বিল্ডিং বানাচ্ছে 15 দিনে। এখন কোশ্চেন করা হয়েছে যে তারা যদি এই কাজটা একসাথে করে তাহলে তাদের কত দিন লাগবে। এখন তুমি কি চাইলে এইভাবে করে দিতে পারো, ভাইয়া 12 + 15 ডিভাইডেড বাই 2 তাহলে কত হয়, এটা 13.5 or হোয়াট এভার যেটাই হয়, এটা আমার অ্যান্সার না, ঠিক আছে, এটা আমার অ্যান্সার না। আমার এই ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। সো এখানে দেখো এখানে কিন্তু ওয়ার্ক কি, দেখো ওয়ার্ক হচ্ছে ইকুয়াল অ্যান্ড টাইমও হচ্ছে, টাইম কিন্তু ইকুয়াল না, ওয়ার্কটা হচ্ছে ইকুয়াল। সো দেখো টাইম যদি চেঞ্জ হয় তাহলে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে। ইন আদার ওয়ার্ডস আমি যদি তোমাকে জিনিসটা সিম্পলি বলি, টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু এফিসিয়েন্সি, ঠিক আছে, এটা যদি টাইম হয় এটা হবে এফিসিয়েন্সি। সো আমি যদি তাদের টাইমের এফিসিয়েন্সিটা টাইমের রেশিওটা বের করি, এই যে ধরো এটা হচ্ছে ধরো সিয়াম, এটা হচ্ছে আদনান, তো তাদের যদি টাইমের এফিসিয়েন্সিটা হয় কত, দেখো তাদের টাইম লাগে 12:15, তো এটাকে আমি যদি একটু শর্ট করি কত হয়, 3 দিয়ে কাটলে 4:5 হয়, তাহলে তাদের এফিসিয়েন্সি কি হবে বলো তো, ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটা হবে 5:4, ঠিক আছে। তাদের টাইমের যদি তোমার রেশিও হয় 4:5 তাহলে এফিসিয়েন্সি হবে 5:4, কারণ এই দুটাকে তুমি যখন মাল্টিপ্লাই করো তখন গিয়েই তোমার দুইটাতে 20-20 আসতেছে। অ্যান্ড 20-20 মানে কি, তোমার বিল্ডিংটা তো সেমই, তারা তো কাজ করতেছে একই, এর জন্য জিনিসটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আই হোপ ইউ আন্ডারস্টুড। সো আমরা বেসিক অনেক আলোচনা করেছি, এখন আমরা যদি এই প্রবলেমটাতে ব্যাক আসি, প্রবলেমটাতে তো দেখো ওর আমরা দেখলাম কি, তো 12-15, তো এটা হয় হচ্ছে 4:5, তো তাহলে এফিসিয়েন্সি উল্টায় যাবে, ওর হবে 5, ওর হবে 4, ঠিক আছে। সো তাহলে টোটাল ওয়ার্ক কত আসে বলো তো, এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, বিকজ আমরা জানতাম টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তো তার টোটাল ওয়ার্ক আছে 60, ওরও আছে 60, তার বিলিং, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। হ্যাঁ, সো এখন বলতেছে তারা দুইজন যদি এই কাজটা একসাথে করে, দেখো 60-এর জিনিস 60 টোটাল ওয়ার্ক, এটা যদি সিয়াম করে কোন এফিসিয়েন্সিতে, সিয়াম করে হচ্ছে 5 এফিসিয়েন্সিতে, এর জন্য ওর লাগে 12 দিন, তারপরে আদনান করে 4 এফিসিয়েন্সিতে, এর জন্য ওর লাগে 15 দিন। কিন্তু এখন হচ্ছে তারা একসাথে কাজ করবে, একসাথে যদি কাজ করে তাহলে তাদের কি এফিসিয়েন্সিটাও কম্বাইন হবে না, তারা তো এখন একসাথে কাজ করতেছে, তাদের সক্ষমতা বেড়ে গেছে। সো তাহলে এখানে 60/9 কী হয়, আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে এটা 20 হবে আর এটা হবে 3। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এলসিএম মেথড ইজ ভেরি ইজি অ্যান্ড লেস কমপ্লিকেটেড কম্পেয়ার টু দ্য কনভেনশনাল অ্যাপ্রোচ। অ্যান্ড তোমরা যখন, এটা হচ্ছে খুবই প্রিলিমিনারি একটা স্টেজের ম্যাথ, খুবই ইজি বেসিক একটা ম্যাথ, ওয়ার্ক টাইম থেকে কিন্তু আসলে অনেক মডারেট বা কমপ্লিকেটেড ম্যাথ করা যায়, ঠিক আছে। তো তখন যখন হার্ড কোয়েশ্চেন্সগুলো, অনেক টাফ কোয়েশ্চেন তোমরা ফেস করবা, তখন তুমি যদি কনভেনশনাল অ্যাপ্রোচে তুমি ওয়ার্ক টাইমটা করতে চাও তাহলে কিন্তু তুমি ভালোভাবে আটকিয়ে যাবা কোয়েশ্চেনে, আর তুমি যদি কোয়েশ্চেনটা সলভ করতে পারো তোমার কিন্তু খুব বেশি সময় চলে যাবে। সো আমি অলওয়েজ এনকারেজ করবো কি তুমি এলসিএম মেথডটা মাস্টার করো অ্যান্ড সেই মেথডেই সব প্রবলেমগুলোকে ট্যাকেল করার চেষ্টা করো। অ্যান্ড উইথ দ্যাট আমি আমাদের লাস্ট কোয়েশ্চেনটা আজকে ডিসকাস করব। সো এটাও একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, ঠিক আছে। সো এখানে কি বলতেছে, আমরা যদি এলসিএম মেথডটা একটু চিন্তা করি, বলতেছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, দ্য এফিসিয়েন্সি অফ এ ইজ 20% লেস দ্যান বি, ইন হাউ মেনি ডেজ বি নিডস টু ফিনিশ দি সেম ওয়ার্ক, ঠিক আছে। ওকে, সো আমরা দেখি এ কি করে, ধরো এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। সো এর এই কাজটা করতে লাগে 10 দিন, অ্যান্ড বি এর এই কাজটা করতে কতদিন বলে নেই, বাট কি বলছে, এ ইজ 20% লেস দ্যান বি, এর এফিসিয়েন্সিটা। তো আমি এর এফিসিয়েন্সি যা ইচ্ছা ধরতে পারবো, আমি এর এফিসিয়েন্সি 10 ধরলে ওর এফিসিয়েন্সি হবে 8, আমি ওর 100 ধরলে ওর হবে 80, আমি যদি 50 ধরি অথবা 5ই ধরি, আমি যদি ওর এফিসিয়েন্সি 5 ধরি তাহলে ওর এফিসিয়েন্সি কত হবে, 4, তাই না। সো এখান থেকে আমার টোটাল ওয়ার্ক কত আসে বলো তো, টোটাল ওয়ার্ক আসে 40, এই দুটার গুণফল। অ্যান্ড
এখানে কোশ্চেনে কি বলছে, বি এর এই কাজটা, এই সেম কাজটা, মানে এই সেম কাজ বলতে 40কে বোঝানো হয়েছে টোটাল ওয়ার্ক। সো এই কাজটা করতে বি এর কত দিন লাগবে? তাহলে তুমি দেখো টাইম ইনটু এফিসিয়েন্সি মানে কি টোটাল ওয়ার্ক। তো এখন আমাকে আস্ক করছে কি টাইম, হাউ মেনি ডেজ টাইম। তাহলে ই কে নিচে পাঠাও, টাইম ইজ ইকুয়ালস টু কি ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 40/5 কত হয়? 8। তাহলে তার 8 দিন লাগবে। দ্যাটস হাউ ইউ সলভ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো খুবই ইজি, তুমি যদি কনভেনশনাল ওয়েতে করো তাহলেও হয়তো তুমি করতে পারবা, বাট তোমার বেশি টাইম লাগবে, বাট এলসিএম মেথডে আরও কম টাইম লাগবে। অ্যান্ড যখন তুমি আরও বেশি কমপ্লিকেটেড ম্যাথসগুলো ফেস করবা তখন আসলে তোমার, তুমি যদি বেশি টাইম নাও তাহলে এক্সামে ভালো মতো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা না। তুমি যখন দেখো একটা কোয়েশ্চেন 1.5 মিনিট নিচ্ছ, এভাবে করে ধরো তুমি 10টা কোয়েশ্চেন করতেছো, তাহলে তুমি জাস্ট 15টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছো, যার মধ্যে তোমার হয়তো 2-4টা কোয়েশ্চেন ভুলও হতে পারে। ইফ ইউ আর 100% অ্যাকুরেট, দ্যাটস গুড, তাহলে তোমার 15টা কোয়েশ্চেনই হয়েছে। অন্যদিকে কেউ যদি এফিশিয়েন্টলি ম্যাথসগুলো সলভ করে উইথ প্রপার টেকনিক্স অ্যান্ড ক্যালকুলেশন হ্যাকস, তখন কিন্তু সে ম্যাথসগুলোকে জাস্ট ধরো 30 সেকেন্ডসে ম্যাথ করতেছে। সো 30 সেকেন্ডস, আমি এটাকে 30 সেকেন্ড না লিখে ধরো 0.5 মিনিট লিখলাম। সো তার এই 0.5 মিনিটে, মানে এই ধরো 10টা ম্যাথ করতে তার কতক্ষণ লাগতেছে, সেইখানে 10টা ম্যাথ করতে তার 15 মিনিট লাগতেছে, অ্যান্ড তার এখানে 10টা ম্যাথ করতে লাগতেছে অনলি 5 মিনিটস। তার মানে সে 10 মিনিটের একটা লিড পেয়ে গেছে, তাই না? অ্যান্ড এই 10 মিনিট সে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবে। হি অর শি ক্যান অ্যান্সার মোর ম্যাথস, রাইট? তুমি যখন এফিশিয়েন্টলি ম্যাথগুলো করো, অ্যাকুরেসি কিন্তু সবারই গোল, সবাই চায় আমি অ্যাকুরেটলি ম্যাথ করব, বাট তারা কি এই অ্যাকুরেটলি ম্যাথ করার পাশাপাশি এফিশিয়েন্সিকে ফোকাস দেয়? আমাদের তো এফিশিয়েন্সি ইম্পর্ট্যান্ট একটা কম্পিটিটিভ এক্সামে, যেখানে অনেক টাইম প্রেশার থাকে, খুবই টাইম কনস্ট্রেন্ট একটা এক্সাম। ফর এক্সাম্পল লেটস সে বিইউপি এফবিএসে 40টা ম্যাথস আসবে। আমাদের এই কোর্সটা অনলি অ্যাবাউট ম্যাথস। তার একটা মেজর কারণ হচ্ছে বিইউপি এফবিএসে তুমি জাস্ট ম্যাথটা পারলে বাকিগুলা খুব আহমরি জিনিস না, ওগুলো মুখস্থ করে পারা যায়, বা আমাদের থেকেও তোমরা গাইডলাইন পাবা, সমস্যা নাই। বাট ম্যাথসটাকে বিইউপি অনেক বেশি প্রায়োরিটি দেয়, রাইট? সো তোমাকেও দেওয়া উচিত। তারপরে হচ্ছে 25টা ইংলিশ কোশ্চেন এবং 10টা জিকে কোশ্চেন। সো তুমি দেখো তোমাকে টোটাল 75টা কোশ্চেন অ্যান্সার করতে হবে উইদিন 60 মিনিটস, যার মধ্যে তোমার এখানে ধরো নার্ভাসনেসের কারণেই হয়তো 5-7 মিনিট চলে যাবে। সো আসলে তুমি একটা কোশ্চেনের জন্য ভুলেও 1 মিনিট করে পাবা না। তুমি যদি 50% অ্যাকুরেটলি করতে পারো, দ্যাট ইজ গুড। তুমি যদি 75টা কোশ্চেনে 50% কোশ্চেন উইথ 100% অ্যাকুরেসি করতে পারো, আই বিলিভ দ্যাট ইউ উইল ডু ভেরি ওয়েল ইন দি এক্সাম, অ্যান্ড তুমি অ্যাকচুয়ালি খুব ভালো লেভেলের একটা র্যাঙ্ক পাবা। তোমরা আমাদের কোর্সে কেন কিনবা? আমাদের কোর্স কেনার কারণ হচ্ছে উই কেয়ার অ্যাবাউট অ্যাকুরেসি অ্যাজ মাচ অ্যাজ উই কেয়ার অ্যাবাউট এফিশিয়েন্সি। কারণ কনভেনশনাল ওয়েতে অ্যাকুরেটলি সবাই ম্যাথ করে, বাট তুমি খুব কম মানুষদের দেখবা, খুব কম মানুষ আছে যারা অ্যাকচুয়ালি ভালো একদম টপের দিকে থাকে, তারা হচ্ছে ম্যাথগুলোকে আসলে এফিশিয়েন্টলিও করতে পারে, সেটা যেই মেথড হোক, বাট তারা এফিশিয়েন্সিটা খুঁজে নিয়েছে, ঠিক আছে? সো আমরা এটাই বলবো যে উই কেয়ার অ্যাবাউট অ্যাকুরেসি অ্যাজ মাচ অ্যাজ এফিশিয়েন্সি। সো গুড লাক ইন ইউর অ্যাডমিশন প্রিপারেশন, অ্যান্ড আমরা আরও কিছু ডেমো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আমরা বর্তমানে অ্যাভারেজের কিছু ম্যাথস দেখেছি, অ্যান্ড যখন আমরা আসলে এই কোর্সের ক্লাসেস কমেন্স করবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একদম রিগুরাসলি A to Z শেষ করার চেষ্টা করব। যদি তোমার মনে হয় যে না ভাইয়া 30টা জাস্ট ম্যাথ ক্লাসেস, ঠিক আছে, অন্য জায়গায় আমি অনেক জায়গায় দেখেছি যে তোমার 20-25টা ক্লাসের মধ্যে তোমার পুরো বিইউপি এফবিএসের কোর্সই শেষ করে ফেলছে, আর এদিকে আমরা জাস্ট ম্যাথেরই ক্লাস নেব 30টা, ঠিক আছে? সো আমরা এখানে আর কি জিনিসগুলোকে আর একটু ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করব, এটাই, আর কিছু না। তাও যদি তোমার মনে হয় 30টা ক্লাসে তুমি বুঝতেছো না, আমরা তোমাদের জন্য এক্সট্রা ক্লাসেস লাগবো, তোমাদের ডাউট সলভিংয়ের জন্য কিছু সেশন নিব, অ্যান্ড আমরা মেসেঞ্জারে তোমাদের জন্য আসি, সমস্যা নেই, আমাদেরকে তোমরা পাবা। সো নেক্সট ডেমো ক্লাসে তোমরা আরও কিছু ম্যাথসের এসেন্স দেখতে পারবা, শর্টকাটস দেখতে পারবা, বা এফিশিয়েন্টলি কীভাবে ম্যাথগুলো করতে হয় সেটা তোমাদেরকে দেখাবে তোমাদের সামিন ভাইয়া।
and he will be taking class for speed distance time STD, and then profit loss, and then ratio, অ্যান্ড আরও বিভিন্ন কোর যে টপিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের সামিন ভাইয়া নেক্সট ডেমো ক্লাস নেবে। টিল দেন গুড বাই, গুড লাক।